আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে মুদাসসির এডুকেয়ারের এই নতুন ভিডিওতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার ইংরেজি শিক্ষার যাত্রাকে সহজ করে দিবে। এই 12 প্রকার টেন্স শুনলে অনেকে ভয় পায়, তাই না? কিন্তু আজ আমি আপনাদের শিখাবো কিভাবে অতি সহজ ও মজার উপায়ে এই 12 প্রকার টেন্স শেখা যায়। ভিডিওটি শেষ করার পর আপনারা নিশ্চিতভাবে টেন্সে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে মজার বিষয় হলো যে কোনো ছাত্র ছাত্রী যে কোনো মানের হোক না কেন এটি অনায়াসে শিখতে পারবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আমাদের এই নতুন শেখার যাত্রা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপ আপনাকে নিশ্চিতভাবে উন্নতি করতে সাহায্য করবে। আমরা ছোট সময় থেকেই জেনে এসেছি ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। কথাটা অ্যাবসলিউটলি রাইট, কিন্তু টেন্সের যত ঝামেলা এই কথাটুকু না বুঝার মধ্যে। টেন্স বুঝতে হলে এই কথাটুকু বুঝতেই হবে। এই বাক্যটুকুর মধ্যে ক্রিয়া বা ভার, সময় বা টাইম সম্পর্কে বোঝানো হয়েছে। ক্রিয়া সংঘটিত হওয়ার সময় দ্বারা বোঝানো হয়েছে সময়ের পরিবর্তনের সাথে সাথে ক্রিয়া বা ভার্বের পরিবর্তন। তাহলে আমরা বলতে পারি টাইম প্লাস ভার্ব ইকুয়াল টেন্স, অর্থাৎ সময় এবং ভার্বের সমন্বয় হচ্ছে টেন্স। শুধু সময় দ্বারা যেমন টেন্স হয় না, শুধু ভার্ব দ্বারাও টেন্স হয় না, অর্থাৎ সময় এবং ভার্ব দুইটা সমন্বয় হচ্ছে টেন্স। সময়ের পরিবর্তন এবং ভার্বের অ্যাকশন এই দুইটা মিলে হয় টেন্স। তাহলে আমাদের জানা দরকার টাইম বা সময় কি এবং ভার্ব বা ক্রিয়া কি। আমরা এখন একটি টাইমলাইনের মাধ্যমে সময় অর্থাৎ টাইম সম্পর্কে জানব। আমরা একটা টাইমলাইন, এই সময়টুকু নাও অর্থাৎ এখন, প্রেজেন্ট এই মুহূর্তটাকে বোঝানো হয়েছে অর্থাৎ প্রেজেন্ট। এর যত পূর্বে আমি চলে যাব বা পিছনে চলে যাব এটা হচ্ছে পাস্ট। এর যত সামনে আসবো এটা হচ্ছে ফিউচার। তাহলে আমরা দেখি ভার্ব কি, কোনো কিছু করা, হওয়া, খাওয়াই ক্রিয়া বা ভার্ব। এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে টাইম এবং ভার্বের সম্পর্ক বুঝ। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ভাত, আমি ভাত, আমি ভাত। সব কয়টা সেন্টেন্সের মধ্যে আমি ভাত, আমি ভাত, আমি ভাত এর কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে শুধু খাই, খেয়েছিলাম, খাবো। ইংরেজি বাক্যের দিকে যদি আমি খেয়াল করি তাহলে আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস। এই জায়গায় শুধু এই ভার্বেরই পরিবর্তন হয়েছে, অর্থাৎ ইট, তারপর এট, উইল ইট, কিন্তু আই রাইস এর কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন শুধু ভার্ব বা ক্রিয়ার মধ্যে। এই জায়গায় যে পরিবর্তন হয়েছে তা শুধু টাইম বা সময়ের কারণেই হয়েছে। আমি এইভাবে বলতে পারি, আমি যখন বলি কাজটা যদি তখনই হয় তখন এটা প্রেজেন্ট, এবং আমি যখন বলি এই বলার আগে যদি কাজটা হয়, অর্থাৎ কাজটা আগে হয়েছে আমি পরে বর্ণনা করেছি, অর্থাৎ আমি এখন বলতেছি কিন্তু কাজটা হয়ে গেছে আগে, তখন এটা পাস্ট। আমি কথা এখন বলতেছি তো, কিন্তু কাজটা হবে পরে, এটা ফিউচার। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস এখন হয়েছে, বা এটা সচরাচর আমি যখন বলি কাজটা যদি তখনই হয় বা কোনো অভ্যাসগত কোনো বিষয়ও থাকে, চিরন্তন কোনো বিষয়ও থাকে, তখন এটা প্রেজেন্টের মধ্যে, তখন এই টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়। এবং এমন যদি হয় আমি যখন বলি এর আগেই কাজটা হয়, আমি এখন বলতে, বাট কাজটা হয়ে গেছে আগে। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, বলতেছি এখন, এই কাজটা বর্ণনা করতেছি আমি এখন, কিন্তু খেয়েছিলাম আগে, আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি তো এখনো ভাত খাইনি, আমি ভাত খাবো কিন্তু বলতেছি এখন, কিন্তু ভাত খাবো পরে, এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে আমরা বলতে পারি ক্রিয়া সংঘটিত হওয়ার সময় টেন্স। ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা টেন্সকে 3 ভাগে বিভক্ত করা যায়: প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আবার এই 3 প্রকার টেন্সের প্রত্যেকটিকে ক্রিয়া বা ভার্বের অ্যাকশনের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। কি বলা হয়েছে, এই 3 প্রকার টেন্সের প্রত্যেকটিকে ক্রিয়া বা ভার্বের অ্যাকশনের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা কিন্তু সময়, এই টেন্স আমরা 3 প্রকারে পেয়ে গেছি: প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স
ভবিষ্যৎকাল, এই 3 প্রকার টেন্সের সাথে আবার 4 প্রকার অ্যাকশন যদি জুড়ে দেই তাহলে এক একটাকে কি করা যায়, 4 ভাগে ভাগ করা যায়। তখন এক একটাকে যদি 4 ভাগে ভাগ করা যায় তাহলে 3টাকে মোট করে তো 12 ভাগে ভাগ করা যায়। তাহলে এই অ্যাকশন গুলি কি দেখি। এই 4 প্রকার অ্যাকশন হচ্ছে সিম্পল বা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, 4 প্রকার অ্যাকশন। তাহলে 4 প্রকার অ্যাকশনে একটু ব্যাখ্যা করে দেখি। কন্টিনিউয়াস, এই কাজটার মধ্যে অ্যাকশন চলমান অ্যাকশন বোঝাবে, কাজটি চলমান, চলতেছে অর্থাৎ লাগাতার চলতেই থাকবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। পারফেক্ট, সমাপ্ত, কোন কাজ সমাপ্ত হয়েছে, নিখুঁত ভাবে সমাপ্ত হয়েছে এমন বোঝাতে পারফেক্ট টেন্স হয়। পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে 2টা অ্যাকশন আছে, একটা পারফেক্ট আর একটা কন্টিনিউয়াস। অর্থাৎ কিছু কাজ একেবারে সমাপ্ত হয়ে থাকবে বা সমাপ্ত হবে, কিছু কাজ সমাপ্ত এবং কিছু কাজ চলমান থাকবে এমন বোঝাতে পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট বা সিম্পল, এর মধ্যে এমন কোন এর মধ্যে এই 3 প্রকারের অ্যাকশনে কোন প্রকারের অ্যাকশনই থাকবে না, অর্থাৎ কাজটি চলমান বোঝাবে এমনও না, সমাপ্ত হয়ে গেছে এটাও বোঝা যাবে না, আবার কিছু কাজ সমাপ্ত হয়েছে এবং কিছু কাজ চলতেছে তাও বোঝা যাবে না। এমন যদি কোনো কিছু নাই বোঝা যায় তখন বুঝতে হবে এটা ইনডিফিনিট। এখন আমরা এই যে 4 প্রকারের অ্যাকশন, 3 প্রকারের অ্যাকশন আর ইনডিফিনিট এবং সিম্পল কোনো অ্যাকশন নাই, অর্থাৎ এই 4 প্রকারের বিষয়গুলো যদি আমি 3 প্রকার টেন্সের সাথে জুড়ে দেই তাহলে কি হয় দেখি। আমরা সবসময় 3 প্রকার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এই পর্যন্ত ঠিকই সবাই পারি, মুখস্থ ছাড়াও পারি, বাট এরপরে যখন আসে তখনই কিন্তু আমরা মুখস্থের ভিতর চলে যাই। এখন আমরা এই 4 প্রকারের অ্যাকশন যদি 3 প্রকার টেন্সের সাথে জুড়ে দিই তাহলে আমাদের আর মুখস্থের প্রয়োজন হবে না। দেখি 4 প্রকার অ্যাকশন জুড়ে দিলে কি হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্টের সাথে আমি কি করলাম, ইনডিফিনিট জুড়ে দিলাম। আর ইনডিফিনিট মানে কি, কোনো এর মধ্যে চলমান প্রক্রিয়া থাকবে না, সমাপ্ত হয়ে গেছে এমন বোঝা যাবে না, কিছু কাজ চলতেছে এবং কিছু কাজ সমাপ্ত হয়েছে এমন কিছুই বোঝা যাবে না। আর বর্তমান সময়ে যদি কোনো কাজ চলতে না থাকে, সমাপ্ত হয়েছে এমন বোঝা যায় না, এবং সমাপ্ত কিছু কাজ সমাপ্ত হয়েছে কিছু কাজ চলতেছে এমন বোঝা না যায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি কাজটি অতীতকালে হয়েছে কিন্তু এর মধ্যেও এমন কোনো অ্যাকশন নিহিত নেই তখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে অর্থাৎ এর মধ্যে কোনো চলমান গতি থাকবে না বা কাজটি সমাপ্ত হয়ে থাকবে এমনও কিছু বোঝা যাবে না, বা কিছু কাজের কিছু অংশ সমাপ্ত হবে এবং কিছু অংশ চলমান থাকবে এমন কিছু ইঙ্গিত থাকবে না। কাজটি ভবিষ্যৎকালে হবে কিন্তু এই 3 ধরনের কোন ধরনের অ্যাকশনই থাকবে না, অর্থাৎ অনির্দিষ্টভাবে কাজটি সম্পূর্ণ হবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটির মধ্যে চলমান গতি আছে এবং কাজটি বর্তমানে হচ্ছে বুঝাতে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং অতীতকালে যদি কোনো কাজ চলতে থাকে তখন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে যদি কোনো কাজ চলতে থাকবে বোঝায় তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং পারফেক্ট মানে সমাপ্ত হয়েছে, পারফেক্ট মানে সমাপ্ত হয়েছে অর্থাৎ কোনো কাজ নিখুঁত ভাবে সমাপ্ত হয়েছে এমন বোঝায়। তাহলে বর্তমান কালে যদি কোনো কাজ নিখুঁত ভাবে সমাপ্ত হয়েছে এমন বোঝায় তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতকালে যদি কোনো কাজ নিখুঁত ভাবে সমাপ্ত হয়েছিল বোঝায় তখন পাস্ট পারফেক্ট টেন্স। ভবিষ্যৎকালে যদি কোনো কাজ সমাপ্ত হয়ে থাকবে বোঝায় তখন ফিউচার পারফেক্ট টেন্স। বর্তমান কালে যদি কোনো কাজের কিছু অংশ সমাপ্ত হয়েছে এবং কিছু অংশ চলতেছে এমন বোঝায় তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই যে কিছু অংশ সমাপ্ত হয়েছে এবং কিছু অংশ চলতেছে এটা বুঝলাম না, তাহলে এরকম যদি হয় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই কথাটা আমি যখন বললাম বৃষ্টি শুরু হওয়ার আগে তো আমি বলতে পারিনি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি শুরু হচ্ছে তার হয়তো 1 মিনিট পরে বললো কিন্তু আমি বলছি, বা 1 সেকেন্ড পরে বললো কিন্তু আমি বলছি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে বলার আগে যে যতটুকু পর্যন্ত শেষ হয়েছে এতটুকু হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। আর বলার পরে যতটুকু কাজ সমাপ্ত হতে থাকবে এটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে ক্লিয়ার হলাম। তো পাস্ট পারফেক্ট টেন্সও তাই যে অতীতকালে যদি কোনো কাজ কিছু অংশ সমাপ্ত
হয়েছিল এবং কিছু অংশ চলতেছিল এমন বোঝায়, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি ভবিষ্যৎকালে কিছু কাজ সমাপ্ত হয়ে থাকবে এবং কিছু কাজ চলতে থাকবে, তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখলাম টেন্স 12 প্রকার। চলুন আমরা একটি চার্টের মধ্যে 12 প্রকার টেন্স নিয়ে আলোচনা করি। টেন্স: প্রেজেন্ট টেন্স, পাস্ট, ফিউচার। ইনডিফিনাইট, ইনডিফিনাইট দ্বারা তো এমন কিছু বোঝায় যে এর মধ্যে এই কাজটি চলতেছে এমন কিছু বোঝায় না, কাজটি সমাপ্ত হয়ে গেছে তাও বোঝায় না, কাজটি কিছু অংশ চলতেছে এবং কিছু অংশ চলমান রয়েছে তাও বোঝা যায় না, তখন হচ্ছে এটা ইনডিফিনাইট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এই জায়গায় কি বর্তমান কালে কোনো কাজ চলতেছে অথবা সমাপ্ত হয়ে গেছে, অথবা কিছু কাজ সমাপ্ত হয়ে গেছে এবং কিছু কাজ চলতেছে, এর কিছুই বোঝা যায় না, তখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তখন এর গঠনটা হয় এরকম: সাবজেক্ট, সাবজেক্টের পরে বি1 অথবা বি1 এর সাথে এস বা ইএস অথবা আইএস। পাস্ট ইনডিফিনাইট টেন্স, অতীতকালে কোনো কাজ চলতেছিল এটাও বোঝা যায় না এবং অতীতকালে কিছু কাজ সমাপ্ত হয়েছিল তাও বোঝা যায় না, এবং অতীতকালে পুরো কাজটির মধ্যে কিছু অংশ চলতেছিল এবং কিছু অংশ সমাপ্ত হয়ে গেছে তাও বোঝা যায় না, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হচ্ছে বি2, অর্থাৎ ভার্ব পাস্ট ফর্ম। প্রথম সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট তো সব কমন থাকবেই। এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্সে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এমনও বোঝা যাবে না, বোঝা যায় না, এবং ভবিষ্যৎকালে কোনো কাজ সমাপ্ত হয়ে থাকবে এটাও বোঝা যায় না, এবং ভবিষ্যৎকালে পুরো কাজটির মধ্যে কিছু অংশ সমাপ্ত হয়েছে এবং কিছু অংশ চলতেছে এটাও বোঝা যাবে না, তখন এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল প্লাস বি1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে। এবং এই ফিউচার ইনডিফিনাইট টেন্সে বাংলায় ব, বা, বে, বেন এগুলো থাকবে, এগুলোতে দেখেও কিন্তু বোঝা যাবে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ও, এ, সুই, স, অ, অন্তস্থ, ন এইগুলো দেখেও বোঝা যায় এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সের এই বাংলা গ্রুপ এগুলো দেখেও বোঝা যায় এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। ইয়া ছিলাম, ইয়া ছিলা, ইয়া ছিল, এছিলাম, এছিলা, এছিল, তো, তাম এগুলো। এখন আমরা বিস্তারিত ভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স একসাথে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, এখানে সাবজেক্টের পরে বি1 বসছে এবং তারপরে অবজেক্ট বসেছে। পাস্ট ইনডিফিনাইট টেন্স আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। আমি ফুটবল খেলবো, আই শেল প্লে ফুটবল, এই শেলের পরে প্লে বসছে, প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। এখন এই জায়গায় শেল অথবা উইলের কথা বলা হয়েছে, তাহলে শেল বসবে কোন জায়গায় এবং উইল বসবে কোন জায়গায়? একমাত্র ফার্স্ট পারসনে শেল বসে আর অন্য সব জায়গায় উইল বসে। ফার্স্ট পারসন বলতে আই পরে শেল এবং উইল পরে শেল, আর সব জায়গায় বাকি সব জায়গায় উইল বসবে। কিন্তু এখন আধুনিক ইংলিশে সব জায়গায় সব পারসনে উইল ব্যবহার করা যায়। তারপর ইউ দিয়ে দেখি, তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল, ইউ সাবজেক্ট, সাবজেক্টের পরে বি1 বসে। আর পাস্ট ইনডিফিনাইট তুমি ফুটবল খেলেছিলা, ইউ প্লেড ফুটবল, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। ফিউচার ইনডিফিনাইট ইউ উইল প্লে ফুটবল, তুমি ফুটবল খেলবে, সাবজেক্ট, সাবজেক্টের পরে উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস অথবা আইএস যোগ হয়, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, ইট এবং যে কোনো নাম। আমরা বিস্তারিত ভাবে কিছুক্ষণ পরে আলোচনা করব যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন এস কখন যোগ হয়, ইএস কখন যোগ হয় এবং আইএস কখন যোগ। দেখি এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে সে ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল। আবার ফিউচার ইনডিফিনিট টেন্সে সে ফুটবল খেলবে,
হি উইল প্লে ফুটবল, প্রেজেন্ট ইনডিফিনিট সে ফুটবল খেলে, আর পাস্ট টেন্স সে ফুটবল খেলেছিল, ফিউচারে সে ফুটবল খেলবে। এদিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে কিভাবে প্রেজেন্ট এবং পাস্ট এবং ফিউচার কি থাকলে কিভাবে পরিবর্তন হয়ে যায়। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আমরা এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোকে আমরা টু বি ভার্ব হিসাবে চিনি, এবং আমরা এতটুকু জানি এই টু বি ভার্ব, এম ইজ আর, এই ওয়াজ ওয়ার এগুলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ফিউচার ফর্ম আছে। এগুলো যদি একা যদি বাক্যে বসে, এরপরে যদি কোনো মূল ভার্ব না থাকে, তাহলে এগুলো সেন্টেন্সে মূল ভার্ব হিসাবে বসেছে বলে গণ্য করতে হবে। তখন এই টু বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা যদি বসে কোনো সেন্টেন্সে, তাহলে এটা বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এমিজারের পাস্ট ফর্ম যদি ওয়াজ ওয়ার বসে বাক্যে, তখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং এই টু বি ভার্ব, বি ভার্বটা যদি শ্যাল অথবা উইল এর পরে বি বসে, তখন এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এরপরে আর যদি মূল ভার্ব না থাকে, তখন ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমরা দেখি, উদাহরণের মাধ্যমে দেখি। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক বলতে আমি হই একজন শিক্ষক। বাংলা বাক্যে হই কথাটা বা হয় কথাটা দেয়া লাগে না, কিন্তু ইংরেজি বাক্যে ঠিকই দেয়া লাগে। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আমি একজন শিক্ষক, এটা বর্তমান কালে বা সবসময় সাধারণ বিষয়। আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক ছিলাম, অতীতকালের কথা যখন চলে আসছে তখন ওয়াজ, আই ওয়াজ আ টিচার। আমি একজন ডাক্তার হব, আই শ্যাল বি আ ডক্টর, ভবিষ্যৎকালে হব। এরপর কিন্তু ভার্বের কোনো অন্য কোনো ফর্ম নেই টু বি ভার্ব ছাড়া, এজন্য এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি বাড়ি আছি, আই এম এট হোম, এই কথাটাই যদি আমি পাস্টে বলতে যাই, আমি বাড়ি ছিলাম, আই ওয়াজ এট হোম, তাহলে কি এই যে এমিজারের পাস্ট ফর্ম কি হয়ে গেল? ওয়াজ। আর এই কথাটাই যদি আমি ফিউচারে বলতে চাই, তখন কি হবে? আই শ্যাল বি এট হোম, আমি বাড়ি থাকবো। শ্যাল বা উইল এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলেই এটা কি ফিউচার ইনডিফিনিট। আমার একটা বিড়াল আছে, টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব টু বি ভার্বের মতো ভার্বে অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে এবং মূল ভার্ব হিসেবে বসতে পারে। এই টু হ্যাভ ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি না থাকে, তাহলে বুঝতে হবে এটা মূল ভার্ব হিসেবে বসছে। অর্থাৎ সে বাক্যে যদি একা বসে টু হ্যাভ ভার্বটা, তখন বুঝতে হবে এটা মূল ভার্ব হিসেবে বসছে। এবং যদি এটা প্রেজেন্ট ফর্ম যদি কোনো বাক্যে বসে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, যেমন হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট ফর্ম, এটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি পাস্ট ফর্ম, হ্যাভ এর পাস্ট ফর্ম যদি হ্যাড বসে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। এবং শ্যাল এবং উইল এর পরে যদি হ্যাভ থাকে, তাহলে বুঝতে হবে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমি বাক্যে বসিয়ে দেখি এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কেমন হয়, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কেমন হয়, এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে কেমন হয়। আমার একটা বিড়াল আছে, আই হ্যাভ আ ক্যাট, আমি এটাকে যদি পাস্ট টেন্সে বলতে যাই, তাহলে বলবে এইভাবে, আমার একটা বিড়াল ছিল, আই হ্যাড আ ক্যাট। আমার একটা বিড়াল থাকবে, আই শ্যাল হ্যাভ আ ক্যাট। মডাল ভার্ব দিয়ে চেষ্টা করি। ক্যান, আই ক্যান ডু, এই জায়গায় এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, মডেল ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমি করতে পারি, আই ক্যান ডু, এবং এটাকে যদি আমি পাস্টে বলি, তাহলে আই কুড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। মডেল ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম হয়, পাস্ট মডেল ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম, অর্থাৎ এই ক্যানটা প্রেজেন্ট ফর্ম এবং কুড পাস্ট ফর্ম। এবং শ্যাল এবং উইল কেও মডেল ভার্ব হিসেবে গণ্য করা হয়। তখন এই শ্যাল উইল এর পরে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তখন এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হওয়া দরকার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে বি1 এবং বি1 এর সাথে এস বা ইএস অথবা আইএস যোগ হয়। অর্থাৎ বি1 এর সাথে এস বা ইএস অথবা আইএস কখন যুক্ত হয় এবং কোন শব্দগুলোর সাথে কোনটা যুক্ত হয়, এটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। তাহলে আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভার্বের শেষে এস বা ইএস অথবা আইএস যোগ করার নিয়ম, অধিকাংশ ভার্বের শেষে এস যোগ হবে
যেমন রিড এর সাথে এর যোগ হয়ে রিডস হবে, সিং এর সাথে এর যোগ হয়ে সিংস হবে, স্লিপের সাথে এর যোগ হয়ে স্লিপস। ভার্বের শেষে ও, এস, এস এস, এস এইচ, সি এইচ, এক্স থাকলে তখন ই এর যোগ হবে, যেমন গো, এই গো ভার্বটির পরে ও আছে, এই জন্য ই যোগ করে ই এর যোগ করে গোস হয়েছে, গোস। ডু, ডাস, টিস, এই টিসের পরে সি এইচ আছে, এই জন্য কি হয়েছে ই এর যোগ হয়েছে, ই এর যোগ হয়ে কি হয়েছে টিসেস। মিস, এস এস আছে, ই এর যোগ হয়েছে মিসেস। রিল্যাক্স, এক্স আছে, এই জন্য ই এর যোগ হয়ে কি হয়েছে রিল্যাক্সেস। ভার্বের শেষে ওয়াই এবং এর ঠিক পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই বাদ যাবে এবং ওয়াই বাদ গিয়ে আই এর যোগ হবে। ড্রাই, এই ভার্বটির পরে ওয়াই আছে এবং এর ঠিক পূর্বেই কনসোনেন্ট আর আসে। ড্রাই, ড্রাই ভার্বটির পরে ওয়াই আছে এবং ওয়াই ঠিক পূর্বে আর কনসোনেন্ট আছে, এই জন্য ওয়াইটা পরিবর্তন হয়ে আইএস হলো এবং ড্রাই থেকে ড্রাইস হলো। ফ্লাই, ফ্লাই ওয়াই পরিবর্তন হয় আইএস অর্থাৎ ফ্লাইস হলো। ট্রাই, আই পরিবর্তন হয়ে ট্রাইস হলো অর্থাৎ ওয়াই পরিবর্তে আইএস যোগ হলো, তখন এটা হয়ে গেল ট্রাইস। স্টাডি এর পরে একেবারে শব্দটির শেষে ওয়াই আছে এবং ওয়াই ঠিক পূর্বে কনসোনেন্ট আছে, এই জন্য কি হয়ে গেল ওয়াইটা পরিবর্তন হয় আইএস হলো, তখন কি হলো স্টাডিজ। ভার্বের শেষে ওয়াই এবং এর ঠিক পূর্বে ভাওয়েল থাকলে এস যোগ হবে, যেমন প্লেই, প্লেস এর যোগ হলো। সে, সেজ, এক্সট্রা কিছু রুল। হ্যাভ, হ্যাজ। এখন আমরা দেখলাম এই যে ভার্বের শেষে ওয়াই এর ঠিক পূর্বে যখন কনসোনেন্ট থাকে তখন ওয়াইটা পরিবর্তন হয় আইএস হয় এবং ভার্বের শেষে ওয়াই এর ঠিক পূর্বে যদি ভাওয়েল থাকে তখন কিন্তু আইএস যোগ না হয়, শুধু এর যোগ হয়। এখন আমরা এই নিয়মগুলোর যতগুলো এক্সাম্পল দিয়েছি এর থেকে একটা করে শব্দ বাছাই করে আমরা বাক্যে প্রয়োগ করে দেখব। রিড, আই রিড, আমি পড়ি। উই রিড, আমরা পড়ি। ইউ রিড, তুমি পড়ো। দে রিড, তারা পড়ে। শি রিডস, সে পড়ে। শি রিডস, সে পড়ে। এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় শি, আর পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয় হি। ইট রিডস, ইহা পড়ে। রায়ান রিডস, রায়ান পড়ে। তাহলে আমরা দেখলাম একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এইসব নিয়ম প্রযোজ্য। আর এইবার কিছু ভার্বের শেষে যে যোগ হয়, এই প্রথম রুলটার উদাহরণ আমরা দেখলাম। দ্বিতীয় রুল থেকে আমরা বাছাই করে নিব টিচ, এই টিচ দিয়ে আমরা করব। আই টিচ, আমি শিখাই। উই টিচ, আমরা শিখাই। ইউ টিচ, তুমি শিখাও। দে টিচ, তারা শিখায়। হি টিচেস, সে শিক্ষা দেয়। শি টিচেস, সে শিক্ষা দেয়। ইট টিচেস, ইহা শিক্ষা দেয়। রায়ান টিচেস, রায়ান শিক্ষা দেয়। এবং ট্রাই নিয়ে আমরা বাক্য প্রয়োগ করে দেখব। আই ট্রাই, আমি চেষ্টা করি। উই ট্রাই, আমরা চেষ্টা করি। ইউ ট্রাই, তুমি চেষ্টা করো। দে ট্রাই, তারা চেষ্টা করে। হি ট্রাই, সে চেষ্টা করে। শি ট্রাই, সে চেষ্টা করে। ইট ট্রাই, ইহা চেষ্টা করে। রায়ান ট্রাই, রায়ান চেষ্টা করে। তাহলে আমরা সকল ক্ষেত্রেই দেখি এই যে পরিবর্তন ভার্বের শেষে এস বা ইএস বা আইএস শুধু একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হয়। আমরা এখন কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। বর্তমান সময় যদি কোনো কাজ চলমান বোঝায় তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতকালে যদি কোনো কাজ চলতেছিল বোঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যৎকালে যদি কোনো কাজ চলতে থাকবে তাহলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন সাবজেক্ট, সাবজেক্টের পরে হয় এম বসবে, না হয় ইজ বসবে অথবা আর বসবে, প্লাস বি1 এর সাথে আইএনজি। এখন এম কোথায় বসবে, ইজ কোথায় বসবে, আর কোথায় বসবে? আই পরে এম বসে, আর একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে, আর বাকি সব জায়গায় আর বসে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতকালে যদি কোনো কাজ চলতেছিল বোঝায় তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই জায়গায় সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার প্লাস
বি1 এর সাথে আইএনজি অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব বসে। এখন প্রশ্ন, ওয়াজ ওয়ার এর মধ্যে কোনটা কখন বসবে? আর পরে ওয়াজ বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ বসে, আর বাকি সব জায়গায় ওয়ার। ফার্স্ট পারসনের মধ্যে আই পরে ওয়াজ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ, আর বাকি সব জায়গায় ওয়ার বসে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যৎকালে যদি কোনো কাজ চলতে থাকবে বোঝায়, তখন এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি অথবা উইল বি প্লাস বি1 এর সাথে আইএনজি। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্স হতে হলে অবশ্যই বি1 এর সাথে আইএনজি হতেই হবে। এবং বাংলা রূপ দেখেও আমরা কিন্তু বুঝতে পারি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় সাধু ভাষায় এরকম থাকে তেসি, তেসো, তেসে, তেসেন। চলিততে থাকে সি, সো, সে, সেন। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তেছিলাম, তেছিলা, তেছিল। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকে তে থাকবো, তে থাকবা, তে থাকবে, তে থাকবেন। এখন আমরা প্রত্যেকটি টেন্সের উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শিখেছিলাম সাবজেক্টের পরে এম, ইজ অথবা আর প্লাস বি1 এর সাথে আইএনজি যোগ হয় এবং প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি ফুটবল খেলতেছি বা খেলছি, এখন এই সময়টাই খেলতেছি, এই জন্য এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সাবজেক্ট আই, আর এই যে আই পরে এম বসছে, তারপর বি1 এই জায়গায় ভার্ব হচ্ছে খেলা, খেলা ইংরেজি হচ্ছে প্লে, প্লের সাথে আইএনজি যোগ হয়েছে এবং অবজেক্ট ফুটবল। তাহলে আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। এই কথাটাই যখন আমি অতীতকালে বলি তখন কিভাবে বলবো? আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল। আর পরে ওয়াজ বসেছে, তারপর এই খেলা ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং ফুটবল অবজেক্ট, ফুটবল বসেছে, তাই আই ওয়াজ প্লেইং ফুটবল। এবং আমি যদি ভবিষ্যৎকালের কথা বলি তখন কি হবে? আমি ফুটবল খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেইং ফুটবল, আমি খেলতে থাকবো। এই শ্যাল বির পরে বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখলাম কন্টিনিউয়াস টেন্সে বি1 এর সাথে আইএনজি অথবা এটাকে আমরা বি4 নামে অভিহিত করতে পারি, আইএনজি যুক্ত ফর্মটাকে, এবং এস বি এস যুক্ত ফর্মটাকে বি5 হিসেবে অভিহিত করতে পারি। ভার্বের যে 5টা রূপ, যারা আমার প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের যে ভিডিওটি দেখেননি তারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের যে ভার্বের ফর্ম সম্পর্কে আপনাদের আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের যে ক্লাসটি আছে এই ক্লাসটি লিংক দেওয়া থাকবে। তাহলে আমি দেখলাম আমি ফুটবল খেলতেছি বা খেলছি, আই এম প্লেইং ফুটবল। এটাকে যখন আমি অতীতকালে হিসাবে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো তখন বলবো আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল। আর এটাকে যদি আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলি তখন বলবো আমি ফুটবল খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেইং ফুটবল। আবার উই দিয়ে যখন করি, আমরা ফুটবল খেলতেছি বা খেলছি, তখন হবে কি উই আর প্লেইং ফুটবল, তখন কিন্তু এম বসলো না, বসলো আর। এবং এটাকে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলি তখন বলবো আমরা ফুটবল খেলতেছিলাম, উই ওয়ার প্লেইং ফুটবল। আবার যদি এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলি তখন আমরা বলবো আমরা ফুটবল খেলতে থাকবো, উই শ্যাল বি প্লেইং ফুটবল। তুমি ফুটবল খেলতেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি ফুটবল খেলতেছো বা খেলছো, মানে বর্তমান কালে কিন্তু খেলতেছো, তখন কি হবে? ইউ আর প্লেইং ফুটবল। আর এটা যদি অতীতকালে খেলতে থাকো তখন কি হবে? তুমি ফুটবল খেলতেছিলা, ইউ আর প্লেইং ফুটবল। এবং এটা যদি ভবিষ্যৎকালের হয় অর্থাৎ যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলি তখন কি হবে? তুমি ফুটবল খেলতে থাকবা, ইউ উইল বি প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলতে থাকবা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে ফুটবল খেলতেছে বা খেলছে, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। এটাকে যদি অতীতকালে বলি, অতীতকালে যদি চলতে থাকে তখন কি হবে? সে ফুটবল খেলতেছিল, মানে এটা কিন্তু এখন না, বর্তমানে খেলতেছিল না, সে খেলতেছে না, মানে অতীতে খেলতেছিল, আগে খেলতেছিল, কিন্তু কথা বলতেছি তো এখন, কিন্তু খেলতেছিল আগে। তাহলে এটা কি? পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ প্লেইং ফুটবল, আমি এখন বলতেছি কিন্তু খেলবে পরে, পরে খেলতে থাকবে, সে খেলতে থাকবে, হি উইল বি প্লেইং ফুটবল। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলা রূপের মধ্যেও যখন ফার্স্ট পারসন হয় তখন কিন্তু এক রকমের সেন্স এবং
সেকেন্ড পারসন থাকলে আরেক রকম, থার্ড পারসন থাকলে আরেক রকম। আমি ফুটবল খেলতেছি, সি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সি কথা থাকে লাস্ট, এবং যখন এটা সেকেন্ড পারসন হয় তখন কিন্তু স কথা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন থার্ড পারসনের কথা বর্ণনা করা হয় তখন কিন্তু বাংলায় সে থাকছে অথবা সেন। আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন ফার্স্ট পারসন থাকে তখন কিন্তু লাস্টে ছিলাম, তে ছিলাম কথাটা থাকে। এই যে আমি ফুটবল খেলতেছিলাম, আমরা ফুটবল খেলতেছিলাম, ছিলাম। আর যখন সেকেন্ড পারসনের কাজে বর্ণনা করা হয় তখন কিন্তু ফার্স্ট পারসনে তে ছিলাম, সেকেন্ড পারসনে তে ছিলা, আর থার্ড পারসনে তে ছিলাম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আসি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বর্ণনা করব, তখন বাংলা বাক্যে ক্রিয়ার পরে থাকবে ফার্স্ট পারসনে থাকবে ব। আমি ফুটবল খেলতে থাকবো, ব আছে। আমরা ফুটবল খেলতে থাকবো, ব আছে, ফার্স্ট পারসনে ব। তুমি ফুটবল খেলতে থাকবা, সেকেন্ড পারসনে বা, থার্ড পারসনে সেই ফুটবল খেলতে থাকবে। তাহলে আমরা দেখলাম থাকবে অথবা থাকবেন। ফার্স্ট পারসনে বাংলা ক্রিয়ার পরে ব থাকে এবং সেকেন্ড পারসনে বা থাকে, থার্ড পারসনে বে অথবা বেন থাকবে। আমরা এখন পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পারফেক্ট মানে হচ্ছে কোন কাজ একেবারে সঠিকভাবে সম্পূর্ণ হয়ে যাওয়া, এটাই হচ্ছে পারফেক্ট, পারফেক্টলি শেষ হয়ে যাওয়া। বর্তমান সময়ে যদি পারফেক্টলি শেষ হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতকালে যদি কোনো কাজ সঠিকভাবে সম্পূর্ণ হয়েছিল বোঝায় তখন পাস্ট পারফেক্ট টেন্স। ভবিষ্যৎকালে যদি কোনো কাজ সঠিকভাবে সম্পূর্ণ হয়ে থাকবে বোঝায় তখন ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং পাস্ট পারফেক্ট টেন্সে গঠনটা এরকম হবে সাবজেক্টের পর হ্যাড প্লাস বি3। হ্যাড প্লাস বি3 থাকলে এটা পাস্ট পারফেক্ট টেন্সের সিম্বল বহন করে। এবং ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে বি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়া এইভাবে থাকে, ক্রিয়ার পরে ইয়াছি, ইয়াসো, ইয়াসে, ইয়াসেন, এসি, এসো, এসে, এসেন এগুলো থাকে। আমরা এগুলো দিয়ে যদি নাও বুঝি, আমরা বাক্যে যখন বিভিন্ন ভাবে বাংলা ক্রিয়াটা প্রয়োগ করব তখন কিন্তু বুঝে যাবে। এবং সেন্স শুধু একটাই যে বর্তমান সময়ে যদি কোনো কাজ সম্পূর্ণ হয়েছে বোঝায় তখনই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এতটুকু বুঝলেই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা সঠিকভাবে বুঝে যাব। এই বোঝাটুকুর মধ্যেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাটা নিহিত। আমি ফুটবল খেলেছি, এই দেখো এসি, ফার্স্ট পারসনে কিন্তু এসি। আমি ফুটবল খেলেছি, অর্থাৎ খেলার কাজটা কিন্তু শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে, সম্পূর্ণভাবে শেষ হয়েছে। আমি ফুটবল খেলেছি কোন সময় শেষ হয়েছে? বর্তমান সময়ে কিন্তু শেষ হয়েছে। আই হ্যাভ প্লেড ফুটবল, এ জায়গায় সাবজেক্ট দেওয়া হয়েছে, তারপরে কি গঠন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ এর পরে কি দেওয়া হয়েছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া হয়েছে, তারপরে অবজেক্ট দেওয়া হয়েছে। এখন কথা হলো এই যে হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে কোনটা কখন বসবে, এই প্রশ্ন থাকতে পারে আপনাদের। এখন একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, আর সব জায়গায় হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি এটা আমরা অবশ্যই জানি। ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পারসন ইউ। আই, উই এবং ইউ বাদে পৃথিবীতে যা আছে সবকিছু থার্ড পারসন। যে কোনো পারসনে এক ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তখন সিঙ্গুলার, আর একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝালে তখন প্লুরাল। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? হি, সি, ইট, এবং যে কোনো নামই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং নামটা হতে হবে একক নাম। দুইজনের নাম যদি একসাথে থাকে তখন কিন্তু সিঙ্গুলার না, তখন প্লুরাল। আমি ফুটবল খেলেছি, খেলার কাজটা শেষ হয়ে গেছে। আই হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছি। উই হ্যাভ প্লেড ফুটবল, এখন কি উই, অর্থাৎ আমাদের খেলার কাজটি শেষ হয়েছে। তুমি ফুটবল খেলেছো, ইউ হ্যাভ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে, হি হ্যাজ প্লেড ফুটবল। তাহলে আমরা দেখলাম একমাত্র হির পরে হ্যাজ বসছে, আর সব জায়গায় হ্যাভ। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা। পাস্ট পারফেক্ট টেন্সে অতীতকালে দুইটা কাজ, এই দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে সংঘটিত হয়, একটা কাজ পরে সংঘটিত। তাহলে অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে যেটা পূর্ব সংঘটিত হয়, এই পূর্ব সংঘটিত কাজটাই হচ্ছে মূলত পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে যেটা সংঘটিত হয় এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন অধিকাংশ ছাত্র ছাত্রীদের মধ্যে এই পাস্ট
পারফেক্ট টেন্সটি নিয়ে অনেক আতঙ্ক, পাস্ট পারফেক্ট টেন্সটা বোঝাটা তাদের জন্য অনেক অনেক কঠিন হয়ে যায়। তাহলে আমি এই জায়গায় দুইটা উদাহরণ দিয়েছি, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, ডাক্তার আসার পরে রোগী মারা গেল, এই দুইটি উদাহরণই আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তখন আপনাদের এই পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটা সুন্দর ধারণা এসে যাবে এবং পাস্ট পারফেক্ট টেন্স আপনারা জীবনও বলবেন না ইনশাআল্লাহ। ডাক্তার আসার আগে রোগী মারা গেল এই বাক্যটি দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স বোঝার চেষ্টা করব। তাহলে ডাক্তার আসার আগে রোগী মারা গেল এই অংশটুকুর মধ্যে কোন অংশটুকুর কাজ আগে হয়েছে? ডাক্তার আগে আসছে না রোগী আগে মারা গেল? এটা কিন্তু ডাক্তার আসার আগেই রোগী মারা গেছে, তার মানে আগে রোগী মারা গেছে, এই অংশটুকু পাস্ট পারফেক্ট। আর ডাক্তার আসার এটা পাস্ট ইনডিফিনিট আর এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দেখি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3। এখন এই জায়গায় ভার্ব কি? ভার্ব হচ্ছে মারা যাওয়া, ইংরেজি ডাই, এবং এর কয় নম্বর ফর্মটা আমাদের কাজে লাগবে? 3 নম্বর ফর্মটা কাজে লাগবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডাই ডাই ডাইড এই ফর্মটা আমাদের কাজে লাগবে। তাহলে সাবজেক্টের পরে হ্যাড বসাবো, তারপরে ডাইড বসাবো, এবং সাবজেক্ট কে? রোগী। তাহলে এই সাবজেক্ট বসিয়ে দিলাম দি পেশেন্ট, এবং এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে হ্যাড বসিয়ে দিলাম, এবং তারপর ডাইড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দুইটি অংশ আগে আলাদা আলাদা করে নিই। রোগী মারা গেল এটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, এই অংশটুকু করে নিলাম। এখন ডাক্তার আসার এই অংশটুকু হবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে, এবং আসা ইংরেজি হচ্ছে কাম, এর 2 নম্বর ফর্মটা আমাদের কাজে লাগবে। কাম কেম, কাম আমার কেম কাজে লাগবে। তাহলে এই বাক্যাংশটুকু করে নেই। এই জায়গায় কি সাবজেক্ট বসালাম দি ডক্টর, আর বি2 হচ্ছে কেম। এখন আমি এই দুটো অংশ বাক্যে বসিয়ে দেই। আগে ইংরেজি হচ্ছে বিফোর বসিয়ে দিলাম। এখন আমার কিন্তু পারফেক্ট টেন্স সঠিকভাবে খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। পারফেক্ট টেন্স বুঝতে হলে প্রথম অবস্থায় আমার বুঝতে হবে কোন কাজটা আগে সংঘটিত হয়েছে এবং কোন কাজটা পরে সংঘটিত হয়েছে। যে কাজটা আগে সংঘটিত হয়েছে এটা পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে সংঘটিত হয়েছে পাস্ট ইনডিফিনিট। এই অনুসারে বাক্য গঠন করে নিলাম। এখন এই দুটো অংশ আমি বসাবো কিভাবে? এই যে আগে কথাটা আছে, আগের জন্য আমি কি বিফোর দিয়ে দিলাম। এবং সবসময় মনে রাখতে হবে আগে অর্থাৎ পূর্বে যদি থাকে বিফোর, এই বিফোর আগে এবং পূর্বে ইংরেজিতে তো বিফোর, অর্থাৎ বিফোরের পূর্বে আমি বসিয়ে দিব পাস্ট পারফেক্ট টেন্স। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে পাস্ট ইনডিফিনিট। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স দি পেশেন্ট হ্যাড ডাইড দিয়ে দিলাম, এবং পরে দি পেশেন্ট কেম। এখন বিফোরের পরে আমি বাকি অংশটুকু অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের অংশটুকু ডাক্তার আসার যে কাজটু হয়েছিল ওই অংশটুকু বসিয়ে দিই দি ডক্টর কেম। তাহলে ডাক্তার আসার আগে রোগী মারা গেল এই বাক্যটুকু পুরাটুকু কমপ্লিট হয়ে গেল। এভাবে দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এইভাবে যদি বিভিন্ন সেন্টেন্স দিয়ে আপনি বারবার চেষ্টা করেন তাহলে অবশ্যই পারফেক্ট টেন্সের বিষয়গুলো বুঝে যাবেন। আমরা এখন ডাক্তার আসার পরে রোগী মারা গেল এভাবে যদি বাক্যে থাকে তখন আমরা কিভাবে করব? এই ক্ষেত্রেও আমার প্রথম অবস্থায় বাক্যের কোন অংশটুকুর কাজ আগে হয়েছে এবং কোন অংশটুকুর কাজ পরে হয়েছে এটা আমাদের দেখতে হবে। ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তাহলে এই জায়গায় কোন অংশটুকুর কাজ আগে হয়েছে? ডাক্তার আসার কাজ আগে হয়েছে। ডাক্তার আসছে তারপরে রোগী মারা গেল, তাহলে রোগী মারা গেল পরে, তাহলে রোগী মারা গেল এই অংশটুকুর কাজ হবে পাস্ট ইনডিফিনিট, আর ডাক্তার যেহেতু আগে আসছে এই অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা করে নেই। তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। তাহলে দি ডক্টর সাবজেক্ট, হেড দিয়ে দিলাম। এখন আসা কাম, এই কামের কি 3 নম্বর ফর্মটা বসবে। 3 নম্বর ফর্ম হচ্ছে কাম কেম কাম। এখন রোগী মারা গেল এই অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট দি পেশেন্ট, এবং এই মারা যাওয়া ইংরেজি ডাইড পাস্ট ফর্ম হচ্ছে ডাইড দিয়ে দিলাম। এখন আমি এই পরে এই কথাটার জন্য আফটার দিয়ে দিলাম। আফটার দেওয়ার পরে এখন আমার চিন্তা করতে হবে, দুইটা কাজের মধ্যে কোন অংশটুকুর কাজ আগে সংঘটিত হয়েছে এটার আমি পারফেক্ট টেন্সে সাজিয়ে ফেলবো, এবং যে অংশটুকুর কাজ পরে হয়েছে ওই অংশটুকুর আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে সাজাবো। এখন এই দুইটাকে আমি যদি বাক্যে প্রয়োগ করি, পুরা বাক্য কমপ্লিট করি, তখন কি কর? আফটার দিয়ে দিলাম, যেহেতু পরে কথা আছে, তাহলে কি করতে হবে? আফটারের পরে দিতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই যে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স, দি ডক্টর হ্যাড কাম, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট। তার নিচে আপনারা বুঝে গেছেন যে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে হলে
অবশ্যই প্রথমে চিন্তা করতে হবে দুইটা কাজের মধ্যে কোন অংশটুকুর কাজ আগে সংগঠিত হয়েছে এবং কোন অংশটুকুর কাজ পরে সংগঠিত হয়েছে। আগে সংগঠিত হয়েছে এই কাজটুকু আমি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে সাজিয়ে ফেলবো এবং পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্সের অংশের মানে নিয়ম অনুসারে সাজিয়ে ফেলবো। তারপরে বাক্যে প্রয়োগ করার সময় যদি আগে বা পূর্বে কথা থাকে তাহলে বিফোর দিয়ে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে দিব, পরে পাস্ট ইনডিফিনিট, এবং আফটারের যুক্ত যদি থাকে তখন আফটারের পরে পাস্ট পারফেক্ট এবং আগে দিয়ে দিব পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ বিফোর আফটার অর্থাৎ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বাকি অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। নিশ্চয়ই আপনারা পাস্ট পারফেক্ট টেন্স অনেক সুন্দরভাবে বুঝে গেছেন ইনশাআল্লাহ। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট টেন্স হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস B3। বাংলা বাক্যে এ থাকবো, এ থাকবে, এ থাকবে, এ থাকবেন থাকে, এগুলো দেখে বোঝা যায়, অথবা ভবিষ্যতে পারফেক্টলি সম্পূর্ণ হয়ে থাকবে বোঝায়, তখন এটা ফিউচার পারফেক্ট টেন্স। আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলে থাকবো, এ থাকবো, এটা কিন্তু ফার্স্ট পারসনে এ থাকবো কথা থাকবে, বাংলা ক্লিয়ার পরে। আমরা ফুটবল খেলে থাকবো, উই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, এ থাকবো। তুমি ফুটবল খেলে থাকবা, ইউ উইল হ্যাভ প্লেড ফুটবল, সে ফুটবল খেলে থাকবে, হি উইল হ্যাভ প্লেড ফুটবল। সব জায়গায় কিন্তু সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। আর আমরা বাংলা বাক্য খেয়াল করে দেখব যে বাংলা ক্রিয়ার পরে এ থাকবো এই কথাটুকু থাকে ফার্স্ট পারসনে, আর সেকেন্ড পারসনে থাকে এ থাকবা, আর থার্ড পারসনে থাকে এ থাকবে অথবা এ থাকবেন। আশা রাখি আপনারা পারফেক্ট টেন্স অনেক সুন্দরভাবে বুঝে গেছেন। এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস, এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস, এই জায়গায় দুইটি কথা আছে, পারফেক্ট এবং কন্টিনিউয়াস। আমরা জানি পারফেক্ট মানে সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে বা সম্পূর্ণ হয়েছে এমন বোঝায়, কন্টিনিউয়াস মানে চলমান, লাগাতার চলমান, এটা বোঝায়। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা বোঝায় কিছু কাজ সমাপ্ত হয়ে গেছে এবং কিছু কাজ চলতেছে এমন বোঝায়। বর্তমান সময়ে যদি কিছু কাজ সমাপ্ত হয়েছে এমন বোঝায় এবং কিছু কাজ চলতেছে এমন বোঝায়, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন গঠনটা এমন হয়, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস বি1 এর সাথে আইএনজি, এবং এই জায়গায় কিন্তু একটা সময় জুড়ের কাজটা করা হয়। তখন এই সময় যুক্ত যদি থাকে তখন এরপরে সময়ের পরে যদি যাবত জন্য কথাটা থাকে তখন আমি ফর দিয়ে দিব, হতে থেকে চেয়ে থাকে তখন সিন্স দিয়ে দিব, তারপরে সময়টা দিয়ে দিব, অর্থাৎ সকাল থেকে, তখন মর্নিং, সিন্স মর্নিং 2 ঘন্টা যাবত, তখন ফর 2 আওয়ার্স এভাবে দিয়ে দেব। অতীতে যদি কিছু কাজ সমাপ্ত হয়েছিল এবং কিছু কাজ চলতেছিল এমন বোঝায়, তখন কিন্তু কি হয়, প্লাস বি1 এর সাথে আইএনজি প্লাস যাবত জন্য ফর, হাতের থেকে চেয়ে সিন্স। যদি কাজটা যদি কোনো 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, 4 ঘন্টা যাবত, কোন সময় যাবত এই কথা উল্লেখ থাকে, তখন ফর বসে এবং পরে ওই সময় কালটা দিয়ে দিত। হতে থেকে চেয়ে সকাল থেকে, বিকাল থেকে, গতকাল থেকে এমন যদি হয় তখন সিন্স দিতে হয়, তখন সিন্সের পরে ওই সময় কালটা দিয়ে দিতে হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ভবিষ্যতে কিছু কাজ সমাপ্ত হয়ে থাকবে এবং কিছু অংশ চলতে থাকবে এমন বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ প্লাস বিন প্লাস বি1 এর সাথে আইএনজি প্লাস যাবত জন্য হলে ফর, হাতে থেকে থাকলে সিন্স বসে। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বিস্তারিত আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন বি1 এর সাথে আইএনজি প্লাস যাবত জন্য ফর এবং হাতে থেকে সিন্স। উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমরা 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছি, এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে যে আমি যখন বলতেছি তখন কিন্তু ফুটবল খেলার কাজটা 2 ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে এবং এখনো কিন্তু খেলার কাজটা শেষ হয়নি, এখনো খেলার কাজটা চলতেছে। তাহলে 2 ঘন্টা পর্যন্ত যে কাজটা, এই কাজটা যে সমাপ্ত হয়ে গেছে এটা পারফেক্ট টেন্সে হবে এবং বাকি অংশটুকু হবে কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম, আচ্ছা বিফোর। তাহলে আমরা 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর জন্য কি করতে হ্যাভ আনা হয়েছে প্রেজেন্টে, এবং বিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই অংশটুকু হয়ে গেল কি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর এই প্রেজেন্ট পারফেক্টের সাথে একটা গতি আনলাম, চলমান গতি, পেলে বি1 এর সাথে আইএনজি দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, পারফেক্ট হয়ে গেল, কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এবং পরে কি করলাম, আমরা অবজেক্ট দিয়ে দিলাম, কি কাজ করছিলাম, ফুটবল খেল, মানে কি কাজ করতেছি, ফুটবল খেলতেছি, ফুটবল দিয়ে দিলাম। এখন এরপরে আমরা একটা সময়কাল থাকবে, সময়কালটা কি, এই জায়গায় সময় 2 ঘন্টা যাবত জন্য থাকলে ফর, এই জন্য ফর দিয়ে দিলাম। এবং কতটুকু সময়, সময়কালটা হচ্ছে 2 আওয়ার্স দিয়ে দিলাম। তাহলে আমরা এভাবে লিখলাম, আমরা 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি, এটা হবে উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তুমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছো, এই জায়গায় ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, যাবত জন্য ফর। সে 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, শি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, যাবত জন্য এই জন্য ফর। আর যদি হতো সে সকাল থেকে খেলতেছে, তাহলে হতো হি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং। তাহলে আমি বুঝে নিব যে আপনাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার হয়ে গেছে। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্টের পর হ্যাড বিন প্লাস বি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যাবত জন্য ফর, হতে থেকেছে সিন্স, এবং এরপরে একটা কি সময়কাল থাকে। আমরা 2 ঘন্টা যাবত ফুটবল খেলছিলাম মানে খেলতেছিলাম, তাহলে কি হবে, উই দিয়ে দিলাম, উই দেওয়ার পরে হ্যাড দিয়ে দিলাম। পাস্ট পারফেক্ট টেন্সের আমরা ইতিপূর্বে শিখেছিলাম, তখন কিন্তু আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে হ্যাড প্লাস বি3। তাহলে সাবজেক্ট দিয়ে দিলাম উই এবং হ্যাড দিয়ে দিলাম, তারপরে বিন, অর্থাৎ ভার্বের পাস্ট পারফেক্ট কমপ্লিট হলো। এখন এর সাথে দিব গতি, অর্থাৎ কন্টিনিউয়াস দিলে প্লের সাথে আইএনজি। তাহলে উই হ্যাড বিন প্লেইং, কি খেলছিলাম, ফুটবল, ফুটবল দিয়ে দিলাম, উই হ্যাভ বিন প্লেইং ফুটবল। তারপরে যাবত জন্য, এখানে যাবত কথা আছে, যাবত জন্য ফর, কয় ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত 2 আওয়ার্স দিয়ে দিলাম। তাহলে আমরা 2 ঘন্টা যাবত ফুটবল খেলছিলাম, উই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তুমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলছিলা, ইউ হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা যাবত ফুটবল খেলছিল, হি হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। সে সকাল থেকে ফুটবল খেলছিল, হি হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট টেন্স এর গঠন সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ প্লাস বিন প্লাস যাবত জন্য ফর, হতে থেকেছে সিন্স, এবং এরপরে একটা সময়কাল থাকবে। আমরা 2 ঘন্টা যাবত ফুটবল খেলতে থাকবো, উই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। এখানে সাবজেক্ট উই, তারপর শ্যাল হ্যাভ দিলাম, তারপর বিন, তারপর কি করলাম, আইএনজি যুক্ত ভার্ব দিয়ে এটা গতি দিয়ে দিলাম, অর্থাৎ কন্টিনিউয়াস দিয়ে দিলাম। এই অংশটুকু হচ্ছে ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ প্লাস বিন ভার্বের পাস্ট পার্টিসিপল, টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং পরে কন্টিনিউয়াস দেওয়ার পরে এটা কি হয়ে গেল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবং তারপরে অবজেক্ট হচ্ছে ফুটবল দিয়ে দিলাম, এবং কয় ঘন্টা যাবত জন্য আছে, এই জন্য ফর, কয় ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত ফর 2 আওয়ার্স। আমরা 2 ঘন্টা যাবত ফুটবল খেলতে থাকবো, উই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তুমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলতে থাকবা, ইউ উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা যাবত ফুটবল খেলতে থাকবে, হি উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের টেন্স সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়ে, যদি সত্যি কিছু শিখে থাকেন এবং ভিডিওটি আপনাদের কাজে আসে, তবে একটি ছোট অনুরোধ,
আমাদের মুদাসসির এডুকেয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখানে আরো অনেক কিছু অপেক্ষা করছে। আমরা শীঘ্রই 12 প্রকার টেন্সের আলাদা আলাদা ভিডিও নিয়ে আসছি। প্রতিটি ভিডিওতে থাকছে টেন্সের খুঁটিনাটি বিষয়গুলো, যা দেখে আপনারা রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং এই 4টি স্কিলের উপর পূর্ণ ধারণা পাবেন। তাহলে আর দেরি কেন, নতুন ভিডিওগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে কোনো ভিডিও মিস না হয়। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে বলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও শিখতে পারে। এটা শুধু টেন্স নয়, এটা আপনার ইংরেজি শেখার একটা পূর্ণাঙ্গ যাত্রা। ধন্যবাদ এবং আমাদের সাথে থাকুন মুদাসসির এডুকেয়ারে।